আচ্ছা তীর্থ, হ্যাঁ বল। ওই ভিডি এটা কি নির্ণয় করতে পারছিস? ভিডি নির্ণয় করছি, বাট অনেক ঝামেলা করে। ভিডি কত আসছে রে? উত্তর তো আমার আসছে যে -141, মানে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কৃতকাজ। উত্তর উত্তর লাগবে না, তুই ভিডির মানটা একটু বলতো। ভিডি আসছে অনেক বড় হয়ে গেছে, এত বড় কেমনে হয় আমি বুঝলাম না। ভিডির মানটা তুই কিভাবে বের করছিস? ওখানে তো পিডি তোর কাছে ছিল না, আর পিডি বের করার কোনো স্কোপ কি ছিল? শোন, এডি অংশ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এডি অংশ থেকে পিডি আর ভিডির একটা রিলেশন বের করছি। তারপরে সিডি অংশের ঊর্ধ্বতম প্রক্রিয়া, ওখান থেকে ওই রিলেশনটা নিয়ে বসাইছি। এখন বসায় আজব একটা মান আসছে, 270.76 মিটার কিউব, মানে হিউজ মান। দাঁড়া আমি বলি, ডি থেকে এটা আইসোথার্মাল প্রক্রিয়া না, তাহলে এতে যদি 298 কেলভিন হয় তাহলে ডি তে 298 কেলভিনই হওয়ার কথা। না, আমি তো তাপমাত্রার কথা বলতেছি না, ওইটা ঠিক আছে, ওইটা 298 হওয়ার কথা, কিন্তু আমি যদি সিডি থেকে ডিতে আসি, তাহলে আমার তাপমাত্রা আবার আসে হচ্ছে 8.84 কেলভিন। এটা একটা সমস্যা। আমার ভিডি 140.84 লিটার। শোনা যায় না তোর কথা, হয়তো। আমার ভিডি আসছে 40.84 লিটার। আচ্ছা ভাইয়া করুক, তাহলে আমার ভুল যাইতে পারে কোন জায়গায়। এখন এই ভিডিটা বের করছিস কিভাবে? ভিডি ওই যে বললাম তোর, একটা রিলেশন নিয়ে তারপরে সেখান থেকে বের করছি। হইছে কিনা আই এম নট দাঁড়া 100%। দাঁড়া, অরিত্র, ভিডি এর মান তো 298 কেলভিন। কিসের মান? আর টিডি, ডি বিন্দুতে তাপমাত্রা হ্যাঁ টিডি, হ্যাঁ। 298 কেলভিন, যেহেতু আইসোথার্মাল। আর ও দাঁড়া, সি এটা বিন্দু, বুঝতে হবে, দেখছি, দাঁড়া দাঁড়া, বুঝতে পারছি। ভাইয়া আমরা শুরু করি। এক মিনিট।
ঠিক আছে, দেখি ম্যাথটা করে দেখি। হচ্ছে যে সাবমিট করছে শুধু তীর্থ আর নিবিড় দেখলাম। ভাই আমার লাস্টের ম্যাথটা বাদ ছিল, এখানে করে নিয়ে আর সবই অনুধাবনমূলক। হ্যাঁ ভাই ওইটা ক্লাসের পরেই সাবমিট করে দিব না। আচ্ছা, আমি ডেডলাইনটা বাড়াই দিচ্ছি, সাবমিট করে দিও। হ্যাঁ বলো তীর্থ। তীর্থ কি কিছু বলবা? ঠিক আছে, না বললে আমরা শুরু করি। তো এইটাতে আমি তোমাদের আগের দিন যেটা লিখে দিছিলাম ওইখানে কিছু ইনফরমেশন কম ছিল, পরে নিবিড় বলছিল আমাকে, আমি এটা কারেকশন করে আবার আপলোড করে দিয়েছিলাম। তো এখন বোধহয় ঠিক আছে, জানি না আসলে স্টিল ঠিক আছে কিনা। করতে গেলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ধরা পড়বে। মানে কোশ্চেন বানালে তো আগে ওটা নিজে সলভ করতে হয়, তাইলে ভুল টুল থাকলে ওটা ধরা পড়ে। আমি ওটা তো সলভ করি নাই, এমনি মাথায় যা আসছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু সলভ করি এটা। এর চাইতে কঠিন ম্যাথ, মানে এর চাইতে ঝামেলার ম্যাথ মনে হয় না কোথাওই আসবে। অ্যাডমিশনও আসবে না, আর হচ্ছে সরি বোর্ড এক্সামেও আসবে না। এর চাইতে ঝামেলার ম্যাথ আসবে না আর কি। মানে এখানে আসলে এই ম্যাথটাতে সবকিছুই আছে, সমষ্ণ থেকে শুরু করে ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া, পিভি এগুলা বের করা, প্লাস কাজ বের করা, অভ্যন্তরীণ শক্তি বের করা। সো জেনারেলি ইভেন বোর্ড এক্সামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা বেরও করতে বলে না, বড় জোর হচ্ছে কাজের পরিবর্তন সেটা আসে, মানে কৃত কাজের ভ্যালুটা বের করতে বলে সর্বোচ্চ। কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যে বের করা, ওই যে এনসিভিডিটি, ওটা অ্যাকচুয়ালি কিভাবে বের করে ওই জিনিসটা আসলে দেখবা যে বইতে খুবই অস্পষ্ট ভাবে লেখা। এবং আমি যখন এই তাপগতিবিদ্যা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন পড়ছি, আমি আসলে এই জিনিসগুলো জানতাম না, এই জিনিসগুলো এইভাবে বের করা যায়। তো যাই হোক, বা সিপিসিভি এগুলার ভ্যালু যে আসলে কনস্ট্যান্ট, মানে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক গ্যাসগুলোর জন্য সিপির ভ্যালু, সব গ্যাসের জন্য যে সিপির ভ্যালু সেম, সিপির ভ্যালু সেম, এটাই আমি জানতাম না। আমি ভাবছিলাম হয়তো এটা ওই যে এস এর মতো আপেক্ষিক তাপ, যেটা আপেক্ষিক তাপের ভ্যালু তো পানির জন্য একরকম, লোহার জন্য একরকম, তামার জন্য একরকম। আমি ভাবছিলাম সিপিসিভিও মনে হয় এরকমই হবে কিছু একটা। তো এই জিনিসগুলো আসলে অস্পষ্ট ভাবে বইতে লেখা। তো এই ম্যাথটা করলে আশা করি আসলে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আসলে এটা সলভ করতে পারবা। ঠিক আছে, তো প্রথম হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া সিস্টেম কর্তৃক কৃত কাজ কত। তো যেটা করতে হবে যে সবগুলা প্রসেস, 4টা প্রসেসের যে কৃত কাজ ওইগুলো বের করে যোগ করে দিব, এবং কৃত কাজের ভ্যালুটা যদি সিস্টেম পরিবেশের উপরে করে ওটা পজিটিভ আসবে, যদি পরিবেশ সিস্টেমের উপরে করে ওটা নেগেটিভ আসবে। তো ভ্যালুগুলো যোগ করলে তোমার আসলে চিন্তা করা লাগবে না যে পরিবেশ করতেছে সিস্টেমে নাকি সিস্টেম পরিবেশের উপর করতেছে, ওটা ওই চিহ্ন দেখলে এমনিতেই বোঝা যাবে। যাই হোক, আমরা প্রথমটা করি। প্রথমে কি বলেছে, সম্পূর্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃত কাজ কত। এ বিন্দু থেকে ঘুরে আবার এ বিন্দুতে আসছি, এখানে কিছু ডেটা দেয়া আছে, গামার ভ্যালু দেওয়া 1.4। আচ্ছা, সো এ বি পথে কৃত কাজ, আমি আসলে পুরো ব্যাখ্যা করে না লিখি, যেহেতু কেউ যদি না বুঝো। হ্যাঁ নিবিড় বলো। ভাই আমি যে গামার মানটা না 1.67 দিয়ে করছি। এইটা কিন্তু তাইলে তোমাকে 0 দিয়ে দেওয়া হবে, মানে এই জিনিসটা তোমার মধ্যে আসলে অনেক বেশি। না ভাই মজা আপনি করে আগের বলতেছি, দিন তুমি হচ্ছে অনেক বেশি তাড়াহুড়া করো। আপনি আগের দিন লিখছিলেন তখন আমি খাতায় তো 1.67 লিখছিলাম, 1.44 কাইটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝতে পারছি। তো এই জিনিসটা তোমার আরো সতর্ক হইতে হবে। ধরো পরীক্ষার হলে একটা কারেকশন আসলো, কারেক্টেড ভ্যালু যেটা ওটা তো তোমার ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার চোখ কান আরো খোলা রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। ঠিক আছে, সমস্যা নাই নিবিড়। তো সম্পূর্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কৃত কাজ কত। তো এডি পথে হচ্ছে কৃত কাজ কত হবে, ডিডব্লিউ ইকুয়াল টু 0, কারণ এটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া, আইসোকোরিক প্রসেস। এরপর হচ্ছে বিসি পথে কৃত কাজ, মহিমিন যদি এগুলো না বুঝো সাথে সাথে বলবা।
মানে মহিমিন কি বুঝতেছো? প্রথম দিন তো তুমি ছিল না। ও একবার দেখছিলাম, এখন আর কি খেয়াল আছে ওই যে প্রতিযোগিতার সূত্রগুলো। আচ্ছা, আপাতত সূত্রগুলো দেখে রাখো। আর ম্যাথ প্র্যাকটিস করতে করতে আজকে হচ্ছে তোমাদের অনেক ধরনের ম্যাথ প্র্যাকটিস করবো, আজকে আমরা যে কাম ইঞ্জিন করবো, ওইগুলো পড়লে এই জিনিসগুলো আরো ইজি লাগবে আর কি আস্তে আস্তে। তো যাই হোক, ওই এবি যেহেতু সম আয়তন প্রক্রিয়া, সো এবি আন্ডার এক্স অ্যাক্সিস এর সাথে বা ভি অ্যাক্সিস এর সাথে এবির সৃষ্ট ক্ষেত্রফল হচ্ছে 0। তো এই জন্য হচ্ছে কৃতকাজ শূন্য। এরপরে বিসি, যেটা বিসি তো হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র তৈরি করে, তো সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি। পিডিভি তো প্রেসারটা লাগবে আমাদের, এবং চেঞ্জ অফ ভলিউম যেটা সেটা লাগবে। এখন প্রেসার কি দেয়া আছে? প্রেসার এ দেয়া আছে, পি এ দেয়া আছে, টি এ দেয়া আছে, পিবি দেয়া আছে। প্রেসার বি বিন্দুর প্রেসারটা দেয়া আছে। তো তাহলে পিটা জানি, আমাদের লাগবে কি? আমাদের লাগবে ভিবি এবং লাগবে ভিসি। তো ভিবিটা কি হয় দেখি। ভিবি তো আসলে ভি এর সমান, ভিবি এটা হচ্ছে ভি এর সমান। তো ভি এটা হচ্ছে 0.5 লিটার। আর কি লাগবে আমাদের? আমাদের লাগবে ভিসি। এখন আচ্ছা, ভিসিটাও দিয়ে দিচ্ছি, 1.5 লিটার। ভিসি হচ্ছে 1.5 লিটার। তাহলে ডিডব্লিউ কি হবে? ডিডব্লিউ হবে পি ইন্টু ভি সি মাইনাস ভিবি। তাহলে পি হচ্ছে কত? পি হচ্ছে 2 এটিএম। আমরা চাচ্ছি জুল এককে বের করতে, তাহলে এই এটিএম কে অবশ্যই এসআই এককে কনভার্ট করতে হবে। তো 2 এটিএম এটাকে এসআই এককে কনভার্ট করলে হবে 10132 কিলো। 2.5 হবে না? 2.5 কেন হবে? দুঃখিত দুঃখিত, হ্যাঁ অবশ্যই। আমাদের এই পি এটা দেয়া আছে, তো পিবি টা বের করতে হবে। পিবি কি দেয়া আছে? হ্যাঁ, পিবি 2.5। ল্যাগ করতেছে কেন? পিবি হচ্ছে 2.5 এটিএম। ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? না ভাই, এক মিনিট দাঁড়াও, অনেক বেশি ল্যাগ করতেছে, গরম হয়ে যেতেছে। ভাই আপনি এবি পথের আয়তনটা, এবি পথের কৃতকাজ করতেছেন না? হ্যাঁ, না না, এটা তো ডিসি পথের কৃতকাজ, এবি পথের কৃতকাজ তো 0। আচ্ছা বিসি, ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ডিগ্রি হচ্ছে 0.5, এবং এই লিটারকে অবশ্যই মিটার কিউবে কনভার্ট করতে হবে। 1 লিটার হচ্ছে 10⁻³ মিটার কিউব। রেজাল্ট যেটা পাবো ওইটা হচ্ছে জুল এককে আসছে। তো রেজাল্ট যেটা হয় ওটাই 1 10⁻³ 2.5 কত হয় এটা দেখো একটু। 253.31 জুল। এটা হচ্ছে ডিডব্লিউ। তো এই যে এইগুলা বের করে আবার দেখবো যে হ্যাঁ সব ঠিক আছে কিনা। যেহেতু এক্সপ্যান্ড হচ্ছে, তো ডিডব্লিউ এর ভ্যালুটা অবশ্যই পজিটিভ আসছে, পজিটিভই আসছে। এরপর হচ্ছে ওই সিডি পথে যে কৃতকাজ, অ্যাডিয়াবেটিক প্রসেসের যে কৃতকাজ সেটা বের করতেছে।
পিডি পথে কৃত কাজ এনআর টি1 মাইনাস টি2 টি1 হচ্ছে অবশ্যই যেহেতু এক্সপ্যান্ড করতেছে টি1 বড় হবে ফাইন। তো আমাদের যেটা লাগবে আমাদের টি1 আর টি2 টা লাগবে, বাকি সবকিছু আমরা জানি। ওই এন এর ভ্যালু তো জানি না, এন এর ভ্যালুটা আমরা বের করব। তো আমাদের ওই যে দেখো এ বিন্দুতে যেহেতু পি ভি টি তিনটাই দেয়া আছে, সো আমরা এই এন এর ভ্যালুটা বের করব এখান থেকে। এরপরে আমাদের হচ্ছে টি1 মানে টিসি এবং টিডি এই দুটো বের করতে হবে। এখন টিডি এবং টিএ এই দুটো হচ্ছে সমান, যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, তো টিএ এবং টিডি সমান। তো টিডিটা বের করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই টিসি। আমাদের আইসোব্যারিক প্রসেস এইটা থেকে অন্য কোনো ভাবে কি বের করা যায় কিনা, এডিয়াবেটিক প্রসেস। আমাদের আসলে ওই এ বিন্দু থেকেই আস্তে আস্তে সি পর্যন্ত যাইতে হবে বি ঘুরে। আগে বি বের করতে হবে তারপরে সি। বি বের করতে হবে আগে, তারপর সি বের করতে হবে। হ্যাঁ বলো। ভাইয়া আমি একটা প্রসেসে টিডি বের করছিলাম, যদিও অনেক ঝামেলা প্রসেস, কিন্তু মান তো ভিন্ন আসতেছে সেই ক্ষেত্রে। হ্যাঁ এটা তো ভিন্ন আসবেই। টিডি তো হচ্ছে যে আইসোথার্মাল প্রসেস, যেহেতু মানে তুমি ডি থেকে এতে গেছো, টেম্পারেচার চেঞ্জ হয় নাই। তার মানে কি যে ডি বিন্দুর তাপমাত্রা যত ছিল এ বিন্দুর তাপমাত্রা অতই, ডি আর এ বিন্দুর তাপমাত্রাটা সমান হবে। হ্যাঁ সেটা ঠিক আছে। এখন না ধরেন এডি অংশ যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, ওই জায়গায় যদি আমি পি1 ভি1 সমান পি2, মানে আমি একটা প্রসেসে করছি ওইটা সাবমিট করছি, ওইটা আপনি একটু দেখেন এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে ওইখানে যদি ফিডব্যাক থাকে আমি ওখানে লিখে দিব না, তুমি চেক করো। আচ্ছা ভাইয়া। ওকে, আমাদের হচ্ছে লাগবে টি1, এইভাবে লেখা ঠিক হচ্ছে না। এটা হচ্ছে টি মাইনাস টিডি। ওকে, সো টিডি হচ্ছে 298 কেলভিন, যেহেতু ওই ডিএ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, আবার পি হচ্ছে 2, ভি হচ্ছে 0.5। তো পি হচ্ছে 2, ভি হচ্ছে 0.5, যেহেতু লিটার এবং এটিএম এ হিসাব করতেছে দুইটা, তো আর এর ভ্যালু অবশ্যই 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। টি অবশ্যই কেলভিনে 298। এন এর ভ্যালু কত আসবে? এরপর হচ্ছে 1। কত আসে এন এর ভ্যালুটা? 0.0408। 0.0408 মোল। ঠিক আছে, এন বের করলাম, টিডি জানি, বাট টিসিটা বের করতে হবে। তো দেখো টিসি আমাদের হচ্ছে যে এই ভ্যালুটা আমরা জানি, আমাদের বের করতে হবে টিসিটা। এখন আমরা এই বিন্দুর ভিটা জানি, এই বিন্দুর ভিটা যদি জানতাম তাহলে আসলে এইখান থেকে আমরা এই সি বিন্দুর টেম্পারেচার বের করতে পারতাম। টিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সরি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওইটা দিয়ে। এখন এই ডি বিন্দুর আয়তন যেহেতু জানি না, আমাদের আসলে অন্য রাস্তা, আসলে এই সি বিন্দুতে যাওয়ার অন্য রাস্তা আসলে একটাই আছে, এই যে এইখানটা ঘুরে। আমরা এ বিন্দুর টেম্পারেচার জানি, এটা থেকে আমরা বি বিন্দুর টেম্পারেচারটা বের করব, এরপরে বি বিন্দুর টেম্পারেচারের সাহায্যে সি বিন্দুর টেম্পারেচার বের করব। তো এ বিন্দুর
টেম্পারেচার হচ্ছে 298 ডিবি। তো সরি পিবি, পিবি জানি, টিএ জানি। আচ্ছা হ্যাঁ, তো তাহলে টিএ পিবি টিএ। এখন আমরা হচ্ছে গেলুসাকের যে চাপীয় সূত্র T1/T1, তো টিএ বাই টিএ ইকুয়াল টু হচ্ছে PB/TB, এটা ব্যবহার করলাম। তো এখানে টিবিটাই কেবল আননোন, এটা বের হয়ে যাবে। টিবি হচ্ছে কি হবে, টিবি টিএ বাই টিএ। পিবি হচ্ছে 2.5, টিএ হচ্ছে 298, আর টিএ হচ্ছে 2। কত আসে এটা? 372.5। 372.5 কেলভিন। এটা হচ্ছে টিবিটা। এখন যখন আমরা টিবি বের করে ফেলেছি, এখানে এটার সাহায্যে আবার এটা বের করব। এখন এখানে হচ্ছে আমরা যে এই আমাদের ভলিউমটা দেয়া আছে, ভিবি দেয়া আছে, সরি ভিবি তো দেয়া নেই, ভিবি তো জানি অ্যাকচুয়ালি, ভিবি হচ্ছে যে এটা সমানই, কারণ কি এটা আইসোকোরিক প্রসেস। তো ভিবি জানি, ভিসি জানি, টিবি জানি, টিসিটা বের করব। যেহেতু এটা আইসোব্যারিক প্রসেস, মানে পি যেহেতু কনস্ট্যান্ট, তো এটা এখানে হচ্ছে আমরা চার্লসের সূত্রটা অ্যাপ্লাই করব, V1/T1 ইকুয়াল টু V2/T2। হচ্ছে ডিসি পথে চার্লসের অনুসারে, তাই VB/TB ইকুয়াল টু হচ্ছে DC/TC। টিসি কি হবে, DC/TB। ভিসি হচ্ছে কত ছিল, 1.5। ভিসি হচ্ছে 1.5, টিবি একটু আগে বের করছি 372.5, আর ভিবি হচ্ছে 0.5। কত সেটা, 1117.5। 1117.5 কেলভিন। তো যেহেতু আমরা হচ্ছে টিবি বের করে ফেললাম, টিসি বের করে ফেললাম, তাহলে এখন হচ্ছে আমরা কৃতকাজের ভ্যালুটা বের করতে পারবো। ডব্লিউ হচ্ছে NR T1 minus T2 divided by gamma minus 1. N হচ্ছে 0.0408। যেহেতু কাজের ভ্যালু বের করতেছি, জুল এককে বের করতে চাই, অবশ্যই আর এর এসআই একক ব্যবহার করতে হবে, 8.314। তারপরে T1 লিখে ফেলছি, এটা হচ্ছে টিসি, হচ্ছে টিসি, এটা হচ্ছে টিডি। টিসি হচ্ছে 1117.5 মাইনাস টিডি হচ্ছে 298, গামা হচ্ছে 1.4 মাইনাস 1, কত আসে, 694.95। 694.95 অবশ্যই জুল এককে। এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। আমরা 3টা স্টেপের কাজ বের করে ফেলছি, এটা এটা এটা। এখন হচ্ছে এই পথে কৃতকাজটা বের করতে হবে। আমরা কি সবকিছু জানি কিনা, আমাদের আইসোথার্মাল প্রসেসে কৃতকাজ বের করার জন্য হচ্ছে আমাদের এনআরটি লন V2/V1, হ্যাঁ ভিডিটা নির্ণয় করতে হবে। এখন আমাদের কাছে যেহেতু এই যে টিসি টিডি দুইটাই যেহেতু আমরা জানি, ওইটা থেকে আমরা আসলে, এবং ভিসি যেহেতু আমরা জানি, ওইটা থেকে আমরা আসলে টিডিটা বের করে, ডিডিটা বের করে ফেলতে পারি।
মানে আমাদের এখানে ডিয়াবেটিক প্রসেসে, সরি আইসোথার্মাল প্রসেসে একটা কথা ছিল, কাজ বের করতে হবে। জি বলো। যে মোল সংখ্যা যেটা, ওইটা তো আপনি 0.04 এর পরেও আরো 3 ডিজিট নিছেন, ওই কারণে এই প্রসেসে কৃতকাজটা আমার আছে 681.905, আর আপনার একটু পার্থক্য হয়ে গেছে, মানে 694, বেশ 13 জুলের পার্থক্য হয়ে গেছে। তুমি মূল সংখ্যা কত লিখতে বলো তো? 0.04। 0.04। আর বাকি সবকিছু কি সেম? হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে সাজেশন হচ্ছে, মানে আমি যেটা করতাম, আমি হচ্ছে ক্যালকুলেটরে যেই ভ্যালুটা আসছে, মূল সংখ্যার ভ্যালু যেটা আসছে ওইটাই বসে দিতাম। মানে আমি হচ্ছে ওই অ্যান্সারের মধ্যে তো এই জিনিসটা সেফ থাকে, যদি ওইটা ব্যবহার করার সুযোগ থাকে তাহলে ওই একদম হুবহু ওই ভ্যালুটা ব্যবহার করতাম। আর যদি সেই সুযোগটা নাও থাকে, দশমিকের পরে অ্যাটলিস্ট 3-4 ঘর নিতাম, মানে যেখানে এটা ভ্যারি করার চান্স আছে। মানে তুমি তো এটা ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা যে হ্যাঁ, এখানে যদি আমি একটু এদিক সেদিক করি তাহলে অনেক চেঞ্জ হয়ে যাবে। যে আমরা যেমন যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8-এ সেকেন্ড দোলকের দোলনকাল, তো ওইখানে আমি বলছিলাম যে দশমিকের পরে 7-8 ঘর পর্যন্ত রেখে দিতে, একটু এদিক সেদিক হইলে অনেক চেঞ্জ হয়ে যায়। আবার কিছু কিছু ভ্যালু আছে যে দশমিকের পরে 2-1 ঘর ওটা বাদ দিলেও কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো তুমি ওভার দ্য টাইম বুঝে যাবে আর কি, যে এটাকে দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত নিতে হবে, এটা নিতে হবে না, এটা না নিলেও চলবে। তো এইগুলো আসলে সাজেস্টেড হচ্ছে দশমিকের পরে 3-4 ঘর পর্যন্ত নিয়েই বসানো ভ্যালুটা। আমি কিন্তু এখানে 0.04 ওইটাই তো বসাই দিতে পারতাম, কেন আবার এক্সট্রা আরো 2টা ঘর নিতে গেছি? কারণ ওই 8টা তো দেখে বড় বড় মনে হচ্ছে আর কি। এই দশমিকের পরে যদি কয়েকটা ঘর বেশি নাও সমস্যা তো নেই, মার্ক অ্যাকচুয়ালি কাটবে না, তো এগুলাতে মার্ক আসলে কখনোই কাটে না, বাট তারপরে নিজের শান্তি। তো যদি তোমার এরকম হয় যে তোমার ফ্রেন্ডসরা উত্তর সবাই বের করছে 694.95, তোমার আসছে 681, তো বোর্ড এক্সামের ফিজিক্স পরীক্ষার পর থেকে শুরু করে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত শান্তিতে তো ঘুম আসতে পারবে না। এই জন্য একটু বেশি ভ্যালু নিলে সমস্যা নেই। আচ্ছা, ডিএ পথে কৃত কাজ, ডিডব্লিউ হচ্ছে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এন আর টি লন ভি2 বাই ভি2 বলতে হচ্ছে মানে যেখানে গিয়ে পৌঁছাইছে, সো এটা হবে ভি এ, আর ভি1 হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করলো, সো ভিডি। আমরা সবকিছু জানি, কেবল ভিডিটা জানি না। তো ভিডিটা আমরা কিভাবে বের করবো? আমরা ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে ভিডিটা বের করে ফেলবো, এখান থেকে ভিডিটা বের করবো। সেটা কিভাবে? আমরা ভিসির 2টা জিনিস জানি, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে আয়তন। ভিডির একটা জিনিস জানি, এটা হচ্ছে টেম্পারেচার, আয়তনটা বের হয়ে যাবে। এই জিনিসগুলো যদি এখনো কেউ ভালো মতো না বুঝো, একটু ধৈর্য ধরো, বুঝলো, আস্তে আস্তে বুঝে চলে যাবে। ম্যাথ মোটামুটি বেশ মজাই লাগতেছে বা ইজি আছে, কিন্তু সূত্র তো ভাই দেখে দেখে লেখা লাগতেছে। সূত্র ধরো এগুলো আমারও দেখে দেখে লিখতে হইতো, আমারও আসলে স্পেশালি কাজের 2টা সূত্র মনে পড়ছে না। রুদ্ধতাপীয় সূত্র একেবারে মারাত্মক বিশ্রী। মানে সূত্রগুলো মনে রাখা? হ্যাঁ, রুদ্ধতাপীয় সূত্রগুলো, হ্যাঁ ওইগুলা একটু বিশ্রী। আমরা যেটা করি, আমরা হচ্ছে রুদ্ধতাপীয় সূত্রগুলা জাস্ট একটু প্রুফ দেখে রাখবো না, তাইলে আসলে বেটার মনে থাকবে। আর এগুলা ধরো আমাকে যদি কেউ বলতো যে এই সূত্রগুলা পড়ে রাখ, এটা এক্সামে কাজে লাগবে, এটা থেকে ডিরেক্ট সূত্রে বসায় ম্যাথ আসবে, তো ওই সূত্র জীবন আমি ভুলবো না। আমার কথা হচ্ছে যে আমি যখন জানি এটা আমার পরীক্ষাতে আসবে, এটা আমার মুখস্থ হয়ে যাবে, এমনিতে আমার মুখস্থ করতে হবে। তো এটা তোমরাও আসলে করে ফেলো, কারণ এখান থেকে ডিরেক্ট ম্যাথ আসবে, ইভেন বুয়েট এক্সামে ডিরেক্ট ম্যাথ আসতে পারে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সূত্রগুলো এগুলা ইউজ করে। তো তখন হয়তো আমার কথা মনে পড়বে। এটা প্রথম হচ্ছে পিভি, এরপর হচ্ছে টিভি, এরপর হচ্ছে টিপি, পিভি টু দি পাওয়ার গামা, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই হয়ে গেল। এখন তোমার তো
P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, এইভাবে মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট এই ভ্যালুটাই মুখস্থ করে রাখবা একটু, বাকিটা তো বুঝতেই পারতেছো। প্রথমে পিভি, এরপরে টিভি, এরপরে টিপি, মানে ভি দুইটাকে ভি কে আগে হ্যান্ডেল করে নিব। পিভি, টিভি, এরপরে টিপি, গামা, গামা মাইনাস ওয়ান, অন মাইনাস গামা বাই ওয়ান। এটা হচ্ছে গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে অন মাইনাস গামা। ঠিক আছে, একটু খেয়াল করলেই হবে, এখানে আবার ভুলে যান আবার গামা মাইনাস ওয়ান না লিখ। ঠিক আছে, করতেছিলাম আমরা হচ্ছে এই ভিডিটা বের করব। তো ভিডি বের কিভাবে বের করব? আমাদের সিডি পথে, সরি, আমরা হচ্ছে ভিসি এটা জানি, এটা হচ্ছে 1.5 ছিল। তারপরে টিসি এটা আমরা বের করে ফেলছিলাম, 1100 কত ছিল? 1117.5, 1117.5 কেলভিন। তারপরে ডি এটা হচ্ছে 298 কেলভিন। আমাদের হচ্ছে ভিডিটা বের করতে হবে। ঠিক আছে, তো যেহেতু সিডিটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সিডি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, এবং এখানে হচ্ছে ভি আছে আর টি আছে। তো টিভি টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান, তো টিসি ভিসি ইকুয়াল টু হচ্ছে টিডি ভিডি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। সব ভ্যালু গুলো বসাই দেবো। আমরা ভিডি বের করতে চাচ্ছি। এটা আসলে সরাসরি ক্যালকুলেটর বের করে ফেললেই হবে। 17.5 গুণ হচ্ছে ভিসি, ভিসির ভ্যালু কত? 1.5, পাওয়ার হচ্ছে 0.4, টিডি কত? 298 গুণ ভিডি কত বের করবো? 0.4, কত আসে দেখো তো? 45.02 লিটার। এটা আসলে এত বেশি? 45.15 কত? 02। 02, দুঃখিত। বাকিদেরও কিরকম আসছে? অরিত্র বা হচ্ছে তীর্থ তো অন্য কিছু করছিল। 40.84 আসছিল ভাই, আমার 40.8 আসছে। আচ্ছা, এইটাই কি রুদ্রনীল? তোমার কি একদম এক্স্যাক্টলি এই জিনিসটাই? আচ্ছা, আমি কি ভুলে অন্য কিছু বসেছি কিনা? ডিসি, আপনি যেটা লিখছেন ওইটাই আসছে, আর মানগুলো যেমন বসাইছেন আমিও মানগুলো তেমনই বসাইছি। বাকিদেরও কি মানগুলো এগুলাই? জি ভাই। তাহলে এরকম কেন হবে? আরেকবার একটু করো তো রুদ্রনীল। আচ্ছা, এই যে গামার ভ্যালু কিন্তু হচ্ছে 1.4। জি ভাই, আমি আবার কইটাই করছি এটা। ভাইয়া আপনি যে ইকুয়েশন লিখছেন এখানে বসাইলে 40.84 হয়। 40.84, ঠিক আছে। আমার ক্যালকুলেশন আগের বার যেগুলো কোনো ঝামেলা হয়ে গেছিল। 40.84। 40.84। তো তোমাদের জন্য একটা সাজেশন হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যালকুলেটরে যখন বসাবার চেষ্টা করবা হচ্ছে যে আমরা ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার যেভাবে টাইপ করি না ওইভাবে টাইপিংটা শেখা ক্যালকুলেটরে। যে মানে এই ক্যালকুলেটরে কিপ্যাড দেখে দেখে যেন টাইপ করা না লাগে। তো চোখ থাকবে হচ্ছে স্ক্রিনের দিকে ক্যালকুলেটরের, আর এখানে হচ্ছে চেষ্টা করবো 2 হাত দিয়ে টাইপ করার ক্যালকুলেটরে। তো শুনে আজগুবি মনে হলো, এটা আসলে খুবই জরুরি। কারণ ওই তোমার যখন 2 মিনিট 2.5 মিনিটে ম্যাথ সলভ করতে হবে, তখন যদি তুমি বসে বসে এই কিপ্যাড চাপতে থাকো, তো তখন আসলে অত সময় পাওয়া যায় না। তো এটা শিখবো কিভাবে? এখন থেকে এগুলা প্র্যাকটিস করবা। এটা মানে এমনিতে প্র্যাকটিস করতে করতে শেখা হয়ে যায়। 2 হাত দিয়ে টাইপ করা, প্লাস হচ্ছে স্ক্রিনের দিকে সবসময় চোখ রাখা, যে জিনিসটা লিখতে যাচ্ছে ওটা কি স্ক্রিনে সুন্দর মতো আসছে কিনা। অনেক সময় দেখা যায় পাওয়ার লিখতেছে একজনের উপরে, ওটা চলে গেছে হোল পাওয়ার হয়ে। এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে।
ঠান্ডা মাথায় করলে এগুলো আসলে জেনারেলি ভুল হবে না। আর ওই যেটা বললাম 2 হাত দিয়ে টাইপ করতে পারাটা ভালো, প্র্যাকটিস করলে এটা হয়ে যায় আসলে আস্তে আস্তে। আচ্ছা ভিডি বের করলাম, তো এখন আসলে কাজ বের করা খুব একটা কঠিন হবে না। তো ডিডব্লিউ হচ্ছে, সুতরাং ডিডব্লিউ হচ্ছে পেনাল্টি লন এ বাই ভিডি, এন হচ্ছে 0.0408, আর হচ্ছে যেহেতু কাজ বের করতেছে অবশ্যই এসআই একক 8.314, টি হচ্ছে সমস্ত প্রক্রিয়া পুরো ডি থেকে এ প্রসেসের টেম্পারেচার হচ্ছে 298, এরপরে এলএন ডি হচ্ছে ছিল 0.5, আর বিডি হচ্ছে 40.84। কত আসছে রেজাল্ট? আমি এবার কিছু বলবো না, আমার বললে ভুল হয়। ভাই আমার আছে 445.06। আচ্ছা ধরে নিচ্ছি এটাই ঠিক আছে। শূন্য 06। 06 ঠিক আছে। তো এবার হচ্ছে যে মাইনাস আসছে, তুমি হচ্ছে যোগ করবা, সবগুলা কাজের ভ্যালু যোগ করবা, যদি মাইনাস কারো আসে ওটা যোগের মধ্যে ঢুকে মাইনাস হয়ে যাবে আসলে। তাহলে সম্পূর্ণ প্রক্রিয়ায় মোট কাজ লিখে যাবে না, সম্পূর্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক মোট কৃত কাজ, এটা হচ্ছে 0 ছিল, 252 না কত ছিল, এটা 253.31, 694.9, 194.95 মাইনাস হচ্ছে 445.06। কত আসে দেখো তো, বলো। 503.2। ভাইয়া আমরা উত্তর লেখার সময় সবসময় সিস্টেম কর্তৃক কৃত কাজ লিখবো, মানে না, না, পজিটিভ not necessary। তুমি এটা- ক্যারি, কিন্তু মানে আমরা সিস্টেম কর্তৃক কৃত কাজের সাপেক্ষে লিখবো সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্টেম কর্তৃক কৃত কাজের সাপেক্ষেই তোমার লেখা উচিত, মানে এই যে এখানে লিখবা এইভাবে, সবকিছু তো হচ্ছে সিস্টেমকে গুরুত্ব দিব এখানে, সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এইগুলো লিখবো। বা হচ্ছে কোশ্চেনও দেখতে হবে, কোশ্চেনে যদি আবার অন্য কিছু থাকে। কোশ্চেন কি ছিল, এই দেখো কোশ্চেন ছিল সিস্টেম কর্তৃক কৃত কাজ বের করা। তো এখানে যদি তুমি লিখো যে ধরো সিস্টেমের উপর পরিবেশ কর্তৃক কৃত কাজ, এরপরে যদি কোনো থ্যাডা মার্কা টিচার হাতে ওটা পড়ে যায়, তো সে যদি এক কেটে দেয় কিছুই করার নেই, কিছু বলারও নাই এখানে তোমার। তো কোশ্চেনটা দেখতে হবে। আর যদি এখানে বলা থাকতো যে সম্পূর্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কত, তখন তোমার উচিত হচ্ছে যে হ্যাঁ সিস্টেম কর্তৃক কৃত কাজটাই বের করা। এখন তুমি সিস্টেম কর্তৃক কৃত কাজ বের করার পরে যদি এটা নেগেটিভ আসে, তখন তোমার লেখা উচিত, এইখানে লিখতে হবে এটাই, লেখা উচিত এটাই যে সিস্টেম কর্তৃক মোট কৃত কাজ। এখানে ধরো নেগেটিভ চলে আসছে, তখন লিখবো ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে সিস্টেমের উপর পরিবেশ কর্তৃক কৃত কাজ সম্পাদিত হয়েছে। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তো এরপর হচ্ছে একটা একটু করতে যদি 40 মিনিট চলা যায়, বাকি জিনিস কখন বলবো। এরপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো এখন এটা বের করা আসলে টাইম লাগবে না, কারণ আমরা সব ভ্যালু গুলো অলরেডি বের করে ফেলছি। বলো। ভাইয়া আমাদের তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখানো হয়নি, এই জন্য এটা করতে পারিনি, ওই জায়গায় যাবে দিয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউটা তো হচ্ছে 0 আছে, হ্যাঁ এটা ভুলে গেছি, দুঃখিত। ডিকিউ হচ্ছে 0, তাহলে তোমার ডিইউ হচ্ছে মাইনাস পিডিভি আর কি। আচ্ছা এটা লিখতেছি একটু পরে। সম্পূর্ণ প্রক্রিয়ায় সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, পরিবর্তন নির্ণয় করো। তো এই কোশ্চেনটা জেনারেলি আসলে মনে হচ্ছে না এগুলা এটা বোর্ডে দিবে কখনো, কারণ এখানে সিভির ভ্যালু কত এটা কিন্তু ডিরেক্ট বলা নাই। সিভির ভ্যালু যে ওই যে
কত যেন বের করছিলাম, f/2r সম্ভবত, আমি ভুলে গেছি। হ্যাঁ ভাই f/2r ছিল। হ্যাঁ, f/2r যে ছিল এটা কিন্তু বইতে কোথাও বলা নেই। বইতে এই চ্যাপ্টারে f বলতে কিছুই নাই আসলে। ইভেন আমাদের যে চ্যাপ্টার 10, যে চ্যাপ্টারে আমাদের ওই যে ইকুইপার্টিশন ল, তারপরে ডাইমেনশন অফ ফ্রিডম, ওইখানেও কিন্তু আসলে ওই সরি মানে ওই যে এফ এর যে ইয়েটা স্বাধীনতার মাত্রা, ওইখানেও কিন্তু ওই জিনিসটা অত ভালো মতো ব্যবহার করা নাই। আর এইখানে সিভিটা বেরই করতেছে এফ কে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে। সেই জন্য যে বোর্ড এক্সামে এটা আসার সম্ভাবনা আমার যেটা মনে হচ্ছে যে এইভাবে ডিরেক্ট সিভি টিভি কিছুই দেয়া নাই, তোমাকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলতেছে, এটার সম্ভাবনা আসলে খুব কম। অ্যাডমিশন তো যে কোনো কিছুই হতে পারে। তো যাই হোক, ওই জন্য আসলে ওই জিনিসগুলো আমরা পড়ে রাখছি। আর ওই জিনিসগুলো না পড়লে তোমার পুরো চ্যাপ্টারটা ইনকমপ্লিট মনে হবে। তুমি যখন রিডিং করতে যাবা তোমার কাছে মনে হবে যে এখানে কি যেন মিসিং, কিছু একটা বুঝতেছি না, এরকম মনে হইতো আর কি। তো যাই হোক, সম্পূর্ণ প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। যেহেতু গামার ভ্যালু হচ্ছে 1.4, তো এটা হচ্ছে একটা দ্বিপারমাণবিক গ্যাস। তো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমাদের এফ এর ভ্যালু ছিল হচ্ছে 5। তো ওইভাবে হচ্ছে আমরা সিভির ভ্যালুটা বের করব। এখন একটা জিনিস একটু বলে রাখি, তো তোমার মনে হতে পারে যে সিভি, এই যে আমাদের যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা আমরা কোন কোন জায়গা থেকে পেলাম? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিউ হচ্ছে এম সিভি ডিটি। এটা হচ্ছে আমরা ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম আয়তন প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করে ওইখান থেকে এই জিনিসটা আমরা ডিরাইভ করছি। তো আমাদের ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিভি। সমায়তন প্রক্রিয়ার জন্য ডিকিউ হচ্ছে ডিইউ ফর আইসোকোরিক, এবং ওইখান থেকে ডিকিউ আইসোকোরিক প্রসেসে ডিকিউ হচ্ছে এনসিভিডিটি। এইখান থেকে হচ্ছে আমরা ডিউটা পাচ্ছি। তোমার মনে হতে পারে যে এই যে ডিউ ইকুয়াল টু এনসিভিডিটি, এটা কি আবার শুধুমাত্র সমায়তন প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য নাকি? এটা তো পেলাম সমায়তন প্রক্রিয়া থেকেই। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না যে আমি এটা সমায়তন প্রক্রিয়া থেকে ডিরাইভ করছি। তো কেবল সমায়তন প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনই এই সূত্র দিয়ে বের করা যাবে। বাকি যে তিনটা প্রসেস, ওই প্রসেসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মনে হয় এই সূত্র দিয়ে বের করা যাবে না। এরকম যদি কারোর মাথায় আসে তাহলে সেটা আসলে ভুল। এটা হচ্ছে বের করছি আইসোকোরিক প্রসেস ব্যবহার করে, বাট এটা হচ্ছে জেনারেলাইজড ফর অল প্রসেস। তো সব প্রসেসের জন্য এটা আসলে তুমি অ্যাপ্লাই করতে পারবে একবার যদি সিভিটা জানো তুমি। আমরা হচ্ছে সিভির ভ্যালুটা বের করার জন্য আইসোকোরিক প্রসেস ব্যবহার করি। আইসোকোরিক প্রসেসের যে ডিকিউটা, ওইটাই হচ্ছে আমরা হচ্ছে যে এটা থ্রুতে বের করি। তো একবার যদি তুমি সিভিটা জানো, এরপরে ওই সিভি ব্যবহার করে তুমি আইসোব্যারিক প্রসেসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারবা, অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপর আইসোথার্মাল প্রসেস, সবকিছু। আইসোথার্মাল প্রসেস এটা শূন্য হয়। তো যাই হোক, তোমার কাছে যদি সিভির ভ্যালু তুমি জানো, অন্যভাবে যদি বলি, তুমি যদি জানো যে যেই গ্যাসটা তুমি ব্যবহার করছো এটা কত পরমাণু বিশিষ্ট, তাহলে তো তুমি সিভিটা জেনে গেলা। আর সবচেয়ে ভালো হয় এটা যদি তোমাকে কোশ্চেনে দিয়ে দেয়, বোর্ড এক্সামে যদি আসে সিভির ভ্যালু কোশ্চেনে দিয়ে দিবে, না দিলেও তুমি এটা বের করতে পারবা। তুমি যদি টেম্পারেচারের চেঞ্জ জানো তাহলে ডিউ বের করে ফেলতে পারবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, আমরা এটা করি। মানে ভাই আমরা সিভি সিপি যে কোনো জায়গায় কি ইউজ করতে পারবো, মানে চারটা প্রক্রিয়া যে কোনোটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া আমি সিভি নিয়ে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে ইউজ করব? ওটা তাহলে আমার সিপি দিয়ে রিপ্লেস করে নিতে হবে না? ওই যে সিপি সমান সিপি মাইনাস সিবি সমান আর ওইটা দিয়ে এইভাবে? হ্যাঁ, না না, এরকম না। মানে তুমি ধরো তুমি সমচাপীয় প্রক্রিয়ায়, আচ্ছা এই যে এই লাইনটা লিখলে তুমি জিনিসটা পুরো ভালো মতো বুঝে যাবে। সমচাপীয় প্রক্রিয়ায় দেখো ডিকিউ হচ্ছে
ডিইউ প্লাস পিডিভি। তো এখানে আমি কি লিখবো দেখো, ডিকিউ হচ্ছে এনসিপিডিটি, ডিইউ হচ্ছে এনসিভিডিটি প্লাস হচ্ছে পিডিভি। ঠিক আছে, সো যখন তুমি সমচাপীয় প্রক্রিয়ায় ডিকিউ বের করবা তখন তো তোমার অবশ্যই সিপি বের ইউজ করতে হবে। ডিইউ হচ্ছে জেনারেলাইজড ফর অল প্রসেসেস, যে এনসিভিডিটি। তুমি যদি সময়তন প্রক্রিয়ায় ডিকিউ বের করতে চাও তখন তো এনসিভিডিটি হবে। সমচাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এনসিপিডিটি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ 0 এবং সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ একটাও না, এনসিপিডিটিও না এনসিভিডিটিও না। কিন্তু ডিইউ তো আসলে সবার জন্যই সেম, এনসিভিডিটি। আমি কি বুঝাতে পেরেছি? এই যে তুমি যখন ডিকিউটা বের করবা তখন এটা হচ্ছে স্পেসিফিক প্রসেসের জন্য, এখানে তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালুটা ইউজ করতে হবে। সমচাপীয় প্রক্রিয়ায় গৃহীত তাপ সেটা হচ্ছে এনসিপিডিটি। তারপরে সময়তন প্রক্রিয়ায় গৃহীত তাপ, সময়তন প্রক্রিয়ায় যেহেতু কাজের ভ্যালু 0 হয়, ডিকিউ ইকুয়াল টু ডিইউ। এই ডিকিউটা হচ্ছে এনসিভিডিটি ইকুয়াল টু হচ্ছে ডিইউ। এই জিনিসটাই বলতে চাচ্ছি যে এই ডিকিউর ভ্যালু যখন তুমি বের করতে যাবা তখন তো তোমার এই আলাদা আলাদা প্রসেসের জন্য আলাদা আলাদা হিট ক্যাপাসিটি ব্যবহার করতে হবে। কিন্তু ডিইউ তো হচ্ছে আমরা বের করি এই সময়তন প্রক্রিয়ার সাহায্যে। তো ডিইউটা সবার জন্যই, সব প্রসেসেই ডিইউ বের করবো এনসিভিডিটি দিয়ে। আর ডিকিউটা যখনই বের করতে যাব তখন আমাদের দেখতে হবে এটা সময়তন প্রক্রিয়া তাহলে এটা এনসিভিডিটি, এটা সমচাপীয় প্রক্রিয়া তাহলে এটা এনসিপিডিটি। ডিইউ কিন্তু এনসিভিডিটি। বুঝতে পেরেছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ 0 কিন্তু ডিইউ কিন্তু এনসিভিডিটি আছে, এটাও লিখছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ হচ্ছে, ডিকিউ নাই 0, ডিকিউ হচ্ছে 0 ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। তো ডিইউ কত হবে? ডিইউ হচ্ছে এনসিভিডিটি, এনসিভিডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস পিডিভি। এই হচ্ছে যে একটু আগে যে তথ্য বললাম যে আমরা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখি নেই, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এইটা বা এটা তোমার যেটা হচ্ছে তুমি ব্যবহার করতে পারো। তো দেখো এখানে কিন্তু ডিইউ হচ্ছে এনসিভিডিটি। তারপরে সমষ্ণ প্রক্রিয়ায় এই যে এখন দেখো সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ হচ্ছে 0 প্লাস পিডিভি। 0 কেন? এই যে এটা, কারণ সমষ্ণ প্রক্রিয়া আসলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয় না ডিইউ চেঞ্জ হয় না, মানে সরি অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয় না। এখন এই ডিকিউ কি লিখতে পারবো কিনা? এনসিপিডিটি অথবা এনসিভিডিটি, কি মনে হচ্ছে? বলো কেউ একজন, যা মনে হয় ওটাই বলো, ভুল বললো সমস্যা নেই। আচ্ছা, এটা লিখতে পারবো না আসলে, কারণ আমরা হচ্ছে এই যে এখানে যে হিট ক্যাপাসিটিটা, সরি টোটাল যে হিট রিসিভড সেটা বের করতেছি। তো এখানে সিপিটা তো আমরা আসলে কেবল কনস্ট্যান্ট প্রেসারের যে হিট ক্যাপাসিটি সেটা, মানে আমি যদি কনস্ট্যান্ট প্রেসারে সে কতটুকু তাপ গ্রহণ করতেছে সেইটা যখন বের করব তখন হচ্ছে আমরা এটা এই রাশিমালাটা ইউজ করি। কারণ সিপি হচ্ছে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। এখন এটা সমস্ত প্রক্রিয়া আমি গরম করতেছি, এখন যদি আমি এখানে এই জিনিসটা ব্যবহার করি তাহলে কি হবে? যদি স্থির আয়তনে যদি আমি হিট ক্যাপাসিটি ব্যবহার করি, মোলার হিট ক্যাপাসিটি ব্যবহার করি তাহলে কি হবে? হবে না। সো এইখানে আমি দুইটার একটাও ব্যবহার করতে পারবো না। এই ডিকিউ হচ্ছে আমার ম্যানুয়ালি বের করে নিতে হবে। তো এখানে ডিকিউ বের করার জন্য হয়তো অন্য কোনো প্রসেস দিয়ে দিবে। ঠিক আছে, তো আমাদের মাথা মনে আসলে বেশ ঘুরবে এইসব জিনিসগুলা ইয়ে করতে।
ফাইন, বলো। এখন ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও তো ধরেন আমার আয়তন আর চাপ চেঞ্জ হচ্ছে, যদিও এটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে কিন্তু চেঞ্জ তো হচ্ছে, তাহলে ওখানে লিখতে পারতেছি এখানে লিখতে পারতেছি না, তাহলে কেমন হইলো? কোনটা কোনটা আবার একটু বলো তো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি ডিইউ সমান এন সিভিডিটি লিখতেছি। ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তো ধরেন আমার আয়তন আর চাপ চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তাহলে ওখানে হ্যাঁ, লিখতে পারলাম, আমি এখানে লিখতে পারতেছি না, এটা তো কেমন হইলো? কোথায় লিখতে পারতেছি না বলো তো একটু। এখানে হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়া লিখতে পারতেছি না, কারণ সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে দুইটাই চেঞ্জ হচ্ছে, আর দুইটা যদি চেঞ্জ হয় তাহলে তো সিভি বা সিপি একটাও লিখতে হবে না, কারণ সিভি আর সিপির সংজ্ঞাই আমাদের বলা আছে যে সম আয়তনের ক্ষেত্রে আর সমচাপের ক্ষেত্রে। তুমি তো আমার পয়েন্টটা বুঝতে পারো নাই। দেখো, এই যে এইখানে আমরা এই ডিকিউর ভ্যালু যেটা, সেইটা কি লিখবো সেটা ডিসাইড করতেছি। দেখো, ওই দেখো, ডিইউ সবকিছুর জন্য, সব প্রসেসের জন্য ডিইউ হচ্ছে এনসিভিডিটি। এই দেখো, ডিইউ এনসিভিডিটি, ডিইউ এনসিভিডিটি। এইবার বুঝছি, আমি ওইটা ডিইউ দেখি না, হ্যাঁ, সরি। ইয়েস, এটাও ডিইউ এনসিভিডিটি। হ্যাঁ হ্যাঁ ঠিক এইখানে আছে। ডিইউ শূন্য। ডিকিউর ভ্যালু কি লিখবো? ডিকিউর ভ্যালু সমচাপীয়তে এনসিভিডিটি, সমায়তনে এনসিভিডিটি, তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ শূন্য, সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ কি লিখবো? এনসিপিডিটি নাকি এনসিভিডিটি? একটাও আসলে লিখতে পারবো না। ঠিক আছে, এই ডিকিউর ভ্যালু বের করার জন্য অন্য কিছু একটা দেয়া থাকবে। হয় কাজের ভ্যালু দিয়ে দিবে ওইটাই ডিকিউ, বা কিছু একটা বলে দিবে, বা ডিকিউ ডিরেক্টলি বলে দিবে যে সে এত তাপ গ্রহণ করে। ঠিক আছে, ওকে। কি করতেছিলাম? আচ্ছা হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতেছিলাম। তো এই যে দেখছো, একটা ম্যাথ করতে গিয়ে তোমাদের আসলে সব কনসেপ্টই আসলে সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়ায় সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে। প্রথমত হচ্ছে এবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয়। এটা যেহেতু সমায়তন প্রক্রিয়া, তো কোনো কষ্ট করার দরকার নেই। ডিউ হচ্ছে এন সিভি ডিটি, বাইরে সিভি ভ্যালুটা বের করে ফেলি। যেহেতু গামা হচ্ছে 1.4, সুতরাং ব্যবহৃত কার্যনির্বাহী বস্তু বা পদার্থ, নির্বাহী পদার্থ দ্বিপারমাণবিক। সুতরাং স্বাধীনতার মাত্রা, আমি একদম পরীক্ষাতে আসলে এক্স্যাক্টলি এভাবে লিখতাম। স্বাধীনতার মাত্রা, কারণ এই জিনিসগুলো বইতে দেয়া নেই। স্বাধীনতার মাত্রা এফ হচ্ছে 5, সুতরাং সিভি হচ্ছে F/2R, তার মানে 2.5 ইন্টু আর। কত আসে? এটা হলো 20-এর কাছাকাছি কিছু আসবে। ভাইয়া 20.78। 20.78, এত কি হবে? জুল পার মল পার কেলভিন। সরি, ডি হচ্ছে, এন হচ্ছে 0.0408, 0408, টিভি হচ্ছে 20.78, ডিটি হচ্ছে T2/T1 লিখবো। T2, সরি, T2 minus T1। তো T2 হচ্ছে বি এ, আশা করি এটা বের করছিলাম। টিভি হচ্ছে কত বের হয়েছিল? এই যে 372.5।
V2 20.78 372.5 মাইনাস TA হচ্ছে 298 কত আসে বের করে ফেলো তো একক অবশ্যই জুল একক 63.16 100 63.16 শুধু 63 না 61 না। ঠিক আছে অবশ্যই প্লাস হবে যেহেতু টেম্পারেচার বাড়ছে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে ঠিক আছে এবং এটা হচ্ছে সিস্টেমের সাপেক্ষে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ছে এবি পথে এরপর হচ্ছে এবি বিসি পথে বিসি পথে ডিইউ হচ্ছে এন পিভি ডিটি এন হচ্ছে 0.0408 পিভি হচ্ছে 20.78 তারপরে ডিটি হচ্ছে টিসি মাইনাস টিবি আশা করি বের করছিলাম 408 20.78 টিসি কত 1117.5 1117.5 মাইনাস টিবি হচ্ছে 372.5 কত হয় দেখো তো একটু একটু ভুল করে ফেলেছি নাকি আবার ঠিক আছে দেখ 631.62 জুল যেহেতু টেম্পারেচার বাড়ছে সো অবশ্যই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে একটু দেখে আসি কোডিং থেকে হচ্ছে কি এরপর হচ্ছে বিসির পরে সিডি পথে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যখন এক্সপেনশন হয় তখন টেম্পারেচার হচ্ছে কমে যায় সমষ্ণ প্রক্রিয়ার জন্য এটা সেম সমষ্ণ প্রক্রিয়াতে তো টেম্পারেচার চেঞ্জ হয় না যাই হোক রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যখন এক্সপেনশন হয় তখন ওটা ঠান্ডা হয়ে যায় আর যখন সংকুচিত হয় তখন গরম হয়ে যায় এটা রিজন কেউ একটু একজন ব্যাখ্যা করে বলো তো প্রশ্নটা একবার একটু বলবেন মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যদি আমি এক্সপ্যান্ড করি কোনো কিছুকে কেন গ্যাসটা ঠান্ডা হয়ে যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তো বাইরে থেকে কোনো তাপ দেওয়া হয় না আর যখন একটা কিছু মানে প্রসারিত হয় মানে আয়তন যখন বৃদ্ধি পায় তখন ওই মানে কি বলে চাপটা কিভাবে কমতে থাকে এবং চাপটা যখন কমে তখন ওই মানে পাত্রের গায়ে যে প্রেসার ওইটাও তো কমে সেই হিসাবে তাপমাত্রাটা হ্রাস পায় এমন কিছু মানে এটার ইয়াটা হচ্ছে এক্সপ্লানেশনটা হচ্ছে এরকম যে তোমার যেহেতু বাইরের দুনিয়ার সাথে কোনো তাপের আদান প্রদান হয় না তো যখন তুমি এটাকে এক্সপ্যান্ড করার সুযোগ দাও সে কি করে সে অনুপরমাণু গুলো আগে হচ্ছে একটা আন্তঃনবিক আকর্ষণ বলের কারণে কাছাকাছি ছিল তো যখন সে দূরে দূরে চলে যায় ওই আকর্ষণ বলটাকে ছিন্ন করতে হয় তার সে দূরে যেতে চাচ্ছে ওই যে আমরা হচ্ছে ওইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7 ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম ওইখানে এই জিনিসগুলো একটু একটু করে ছিল যে যখন তোমার আন্তঃনবিক দূরত্ব স্টেবল ডিস্টেন্সের চাইতে মানে সাম্যাবস্থার চাইতে কমে যায় তখন বিকর্ষণ শুরু হয়ে যায়
যখন সাম্যাবস্থার চাইতে বেশি হয়ে যায় তখন আকর্ষণ বল আস্তে আস্তে বাড়তে থাকে। তো যখন গ্যাস অণুগুলো আসলে সাম্যাবস্থা থেকে দূরে দূরে চলে যেতে থাকে, যখনই এক্সপ্যানশন হয় তারা একজনের থেকে আরেকজন দূরে যাওয়া শুরু করে দেয়। তো এই জন্য তখন কি করতে হয়, ওই আকর্ষণ বলটাকে ছিন্ন করতে হয়, আকর্ষণ বলটাকে ওভারকাম করতে হয়। ওইটার জন্য তো কিছু পরিমাণ কাজ করতে হবে তাকে। ওই আকর্ষণ বলটাকে ছিন্ন করার জন্য, সে যে আকর্ষণ বলটাকে ছিন্ন করে দূরে সরে যাচ্ছে, এই জন্য তার কিছু ওয়ার্ক ডান আছে। ওই কাজটা করার জন্য তো তার এনার্জি লাগে। ওই এনার্জিটা হচ্ছে গ্যাস তার নিজের বডি থেকে শোষণ করে, সুপ্ত তাপ থেকে। তো এই জন্য হচ্ছে গ্যাসের টেম্পারেচারটা কমে যায়। তো যে এটা বলছিলাম যে একদম প্রথম দিন, যে তুমি যদি হঠাৎ কোনো কিছুর আয়তন যদি এক্সপ্যান্ড করে, তখন অবশ্যই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। তুমি যদি ওই যে বডি স্প্রে যদি ছিদ্র করে দাও, হঠাৎ করে এটা এক্সপ্যান্ড করে, দেখবা বডি স্প্রে বোতল ঠান্ডা হয়ে গেছে। তোমার যদি অনেক পুরান ডেট টেট নাই এরকম বডি স্প্রে থাকে, তুমি ছিদ্র করে দেখতে পারো। আমি এরকম বহুত করছি। তো তারপর হচ্ছে ধরো একটা টায়ার যদি বিস্ফোরণ হয়, মনে হতে পারে যে টায়ার যেহেতু বিস্ফোরণ হচ্ছে তো অবশ্যই এটা গরম হয়ে গেছে। আসলে গরম হবে না, আসলে এটা জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এক্সপ্যান্ড হলে এই জন্য হচ্ছে গ্যাসের তাপমাত্রা কমে যায়। তো এটা কিন্তু অনুধাবনমূলক আসতে পারে। ঠিক আছে। সো ডি হচ্ছে এনসিভিডিটি, এন হচ্ছে 0.0408, সিবি হচ্ছে 20.78, ডিটি ডিটি হচ্ছে সিডি পথ, যেহেতু ডি বিন্দুর তাপমাত্রা যেন কত ছিল 298। এই দেখো এখানে মাইনাস চলে আসবে অটোমেটিক্যালি। 298 থেকে 1117.5 বিয়োগ করতেছি, কত আসে দেখো তো। -694.79। দেখছো মাইনাস চলে আসছে। মাইনাস আসছে মানে কি, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। মানে ওই গ্যাসগুলা কি, তাদের ইন্টারনাল এনার্জি ছুটাছুটিও কমে গেছে। 694 কত যেন বললা? 79। 79 জুল। ডিএ পথে ডিউ হচ্ছে 0, কারণ যেহেতু সমষ্ণ প্রক্রিয়া। এবার হচ্ছে সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। শক্তির পরিবর্তন সেটা কি হবে? 631.62, 63. কত আসে দেখো তো। -0.01। -0.01, খুবই সুন্দর ভ্যালু আসছে। যাক, এত জুল। এটাকে আসলে আমরা শূন্যই লিখে দিতে পারি। আমি হইলে এটা মাতব্বরি করে এরকম 0 জুল লিখে দিয়ে পরীক্ষাতে। আমি এটা আসলে বুঝতেই পারতেছি আসলে ভ্যালুটা এরকমই আসছে। রেজাল্টটা তারা চাচ্ছে 0 দেখতে। টিচার যে কোশ্চেনটা করছেন, উনি চাচ্ছেন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হবে না, এটা চাচ্ছেন অ্যান্সার। এই জন্য আমি এটাকে এরকম করে লিখে দিয়ে আসবো। তো যাই হোক, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনোই চেঞ্জ হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আশা করি এই জিনিসগুলো তোমরা খুব এনজয় করছো। তো তোমরা হয়তো আসলে একটু বুঝতেছো যে আমরা পুরো থ্রু আউট দি হোল সেকেন্ড পেপার আমরা আসলে কি ধরনের জিনিস ফেস করতে যাচ্ছি। তো সব আসলে ম্যাক্সিমাম জিনিস এরকম। যখন তুমি ইয়াতে যাবা, মানে এইগুলো কিন্তু এত ডিপলি আসলে পড়া লাগে না। তো চাইলে আসলে সার্ভাইভ করার জন্য মোটামুটি ভাষা ভাষা পড়লেই হয়, কিন্তু তাহলে আসলে মজা পাওয়া যাবে না। এবং তখন হচ্ছে পড়তে বসে তোমরা হচ্ছে আমাকে গালাগাল করবে যে কিছুই তো বুঝতেছি না, তো এত এরকম কেন, এটা বুঝলাম না, ওটা বুঝলাম না। তো এই জন্য হচ্ছে আমরা একটু চেষ্টা করতেছি জিনিসগুলো একদম ডিপলি পড়া। তো এই হচ্ছে, বলো।
দুটো কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে সমষ্ণ প্রক্রিয়ায় আপনার এনসিভিডিটি বা এনসিপিডিটি কোনোটাই লিখলাম না কেন এখানে ডিইউটাকে? ডিউ না তো, ডিউ তো শূন্য। এই যে ডিউ তো এটা শূন্য, একটু ডিকিউ তো তুমি লিখতে পারবে না। ডিকিউটা অ্যাকচুয়ালি কি? ডিকিউ হচ্ছে, দেখতে যে এটা নাই, ধরো সমষ্ণ প্রক্রিয়া নাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডিকিউ ছিল হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ। তো ওইটাকে আমি সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ লিখতেছি, মানে আমি সমষ্ণ প্রক্রিয়ার জন্য স্পেসিফিক্যালি ডিকিউ কত সেটা বের করতে চাই। আমার কাছে সিপির ভ্যালু আছে, সিভির ভ্যালু আছে। আমার কোশ্চেন ছিল যে আমি কি এই সিপি সিভি এগুলো কি ব্যবহার করতে পারবো কিনা। অ্যান্সারটা তো হচ্ছে ডেফিনেটলি পারবো না, কারণ ডিকিউ ইকুয়াল টু এন সিপিডিটি এটা আমি তখনই লিখতে পারবো যখন হচ্ছে আমি গৃহীত তাপটা বের করতেছি সমচাপীয় প্রক্রিয়ায়। তো সমচাপীয় প্রক্রিয়ায় গৃহীত তাপ তখন আমি সিপি ব্যবহার করতে পারবো, মানে এই যে জাস্ট মোল, টোটাল মোল সংখ্যাকে টোটাল নাম্বার অফ টোটাল চেঞ্জ অফ টেম্পারেচার এটাকে সিপি দিয়ে গুণ করে দিলে আমাদের ডিকিউটা পাবো, সমচাপীয় প্রক্রিয়ায় গৃহীত তাপ। এখন এই সিপি সিভি এগুলো তো আসলে স্পেসিফিক্যালি আমরা সংজ্ঞায়িত করতেই হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার জন্য, সম আয়তন প্রক্রিয়ার জন্য। তো অন্য যে দুইটা প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওইগুলোর ক্ষেত্রে ডিকিউর ভ্যালু আমরা তো এই দুইটা কেন ইউজ করবো? বুঝতে পারছি। সো এই ডিকিউর ভ্যালুটা সমষ্ণ প্রক্রিয়াতে বের করার জন্য হয় এটা ডিরেক্টলি বলে দিবে, বা অন্য কোনো ওয়ে এই কাজের ভ্যালুর মাধ্যমে তোমাকে ডিকিউটার একটা হিন্টস দিবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ তো জিরোই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। স্টিল আমাদের আরো কিছু ম্যাথ সলভ করা বাকি, এগুলো আমরা এখন দেখতেছি একটু। তাহলে আর আরেকটা জিনিস হচ্ছে, দুইটা জিনিস আমরা দেখি নাই এখন পর্যন্ত, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র একদম কমপ্লিটলি পড়ছি সবকিছু একদম ইয়ে করে, কিন্তু দুইটা জিনিস দেখি নাই। একটা হচ্ছে ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে তিনটা ফর্মুলা, টিভি টু দি পাওয়ার গামা, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, টিভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা, এইগুলার প্রুফ দেখি নাই। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে কাজের রাশিমালাটা, যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এনআর টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, এইটার প্রুফ আমরা দেখি নাই। আমি জানি না বইতে এই দুটার প্রুফ দেওয়া আছে কিনা, কিন্তু আমার সাজেশন হচ্ছে প্রুফটা আসলে না দেখাই। প্রুফটা দেখলে আসলে জিনিসটা অনেক বেশি বোরিং হয়ে যাবে। ঠিক আছে, প্রুফটা আমার কখনোই লাগে নাই, বা তোমাদেরও এটা লাগবে না কখনো আশা করি। তো প্রুফটা আসলে অনেক বড়, স্পেশালি কাজের যে ইয়াটা, মানে ওই যে ডিডব্লিউ ইকুয়াল টু এনআর টি ওয়ান মাইনাস টি টু বাই টি টু বাই গামা মাইনাস ওয়ান, ওইটা আসলে অনেক বড়, এটা ঝামেলা করে প্রুফ করা লাগে। এটা না দেখি, যদি কখনো মনে হয় যে দেখা দরকার তখন এটা ভবিষ্যতে দেখা যাবে, এখন দেখলে জিনিসটা মজাতে চলে যাবে, ফোকাসটা অন্যদিকে চলে যাবে। তো ঠিক আছে, আমরা হচ্ছে অফিসিয়ালি আর দুই একটা ম্যাথ করে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলো শেষ করব। প্রশ্ন করি ভাই, ওই যে আপনি যেমনটা বললেন যে সমায়তন আর সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এনসিপিডিটি ইকুয়াল টু ডিকিউ লিখতে পারবো, তাই তো? হ্যাঁ, এনসিভিডিটি যেটা, ওইটা আমরা রুদ্ধতাপীয়তে লিখতেছি, এটার কারণটা কি? মানে এনসিভিডিটি ডিইউ ইকুয়াল টু এনসিভিডিটি। না না না, এটা এটা তো ডিউ লিখতেছি। ডিউ তো আসলে যে কোনো প্রসেসে তুমি যদি সিভিটা জানো, তাহলে যে কোনো প্রসেসের জন্য ডিউ হচ্ছে এনসিভিডিটি। মানে সব সব আমরা হচ্ছে যে ডিকিউ নিয়ে একটা ডিবেট করতেছিলাম। শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের নির্ভর করবে, তাই তো? তাপমাত্রার উপর ডিপেন্ড করে, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে ডিউটা ওই যে একদম শুরুতে যে বলছি, ডিউ আসলে কারোর উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হচ্ছে, কোন প্রসেস ওইটা তার দেখার বিষয় না। একদম ডিউটা হচ্ছে ডিরেক্টলি টেম্পারেচারের সাথে রিলেটেড, এবং আরেকটা জিনিসের উপর রিলেটেড, সেটা হচ্ছে তার কয়টা ডাইমেনশনে সে গতিশক্তি লাভ করতে পারে। যত বেশি ডাইমেনশনে সে গতিশক্তি লাভ করতে পারবে, টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে তার ইন্টারনাল এনার্জি তত বেশি চেঞ্জ হবে। তো
যে এফ এর উপরে যেভাবে ডিপেন্ড করে আর কি। তো একটু যদি এই জায়গাটাকে যদি একটু সামারি করে দিই, সেটা হচ্ছে 4টা প্রসেসের জন্যই আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ ইকুয়াল টু এনসিভিডিটি এটা লিখতে পারবো। সমাসন প্রক্রিয়ার জন্য এটা তো শূন্যই, ঝামেলা এমনিতেই নাই। আর ডিকিউ ইকুয়াল টু এনসিপিডিটি এটা কেবলমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য প্রযোজ্য, ডিকিউ ইকুয়াল টু এনসিপিডিটি। ডিকিউ ইকুয়াল টু এনসিভিডিটি এইটা কেবলমাত্র তো ভুল, কেবল সমায়তন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। কিন্তু ডিইউ ইকুয়াল টু এনসিভিডিটি এটা 4টা প্রসেসের জন্যই প্রযোজ্য, মনে থাকবে। তাহলে আমরা হচ্ছে ছোট্ট একটা ম্যাথ দেখি। একটি সিলিন্ডারে 50 atm চাপ ও বললাম এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় 40°C তাপমাত্রায় কিছু আদর্শ গ্যাস সংরক্ষণ করা আছে। সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হলে গ্যাসের তাপমাত্রা কত হবে? গামা ইকুয়াল টু 1.67। কিছুই বলবো না, করে ফেলো তো 2 মিনিটের মধ্যে। বিস্ফোরিত আমার মনে হয় ভুল হচ্ছে। ঠিক ছিল, যাই হোক 2 মিনিট টাইম একটু করে ফেলো।
এডিট একটু করে ফেলো তো দ্রুত। কক্ষ তাপমাত্রা বলতে 298 ডিগ্রি কেলভিন বোঝায় না? 298 কেলভিন, মানে ডিগ্রি তো কেলভিন হয় না, ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস। সেকেন্ড ম্যাথটাতে কি আপনার যেন এটা সিপি বাই সিভি এর মানটা লাগবে না? হ্যাঁ, গামা যেটা, গামার ভ্যালুটা লাগবে আসলে। এবং এন এর ভ্যালু কি ডিরেক্টলি দিয়ে দিচ্ছে কক্ষ তাপমাত্রা কি ফেলে আসলে এখন এনটাও আসলে লাগে। এইসব ক্ষেত্রে এন যদি দেয়া না থাকে এটা 1 ধরে নিব। জেনারেলি এন বলে দেয় আর কি, এন ইকুয়াল টু 1 মোল, গামা ইকুয়াল টু হচ্ছে 1.67। আর এই গামার ভ্যালু যদি নাও দেয়া থাকে তাহলেও আসলে কত ধরতেছে এটা বলে দিলেই হবে, যে আমি 1.67 ধরতেছি, তোমার ফ্রেন্ড ধরলো 1.4, কোনো সমস্যা নেই। আর একটা বিষয়, ধীরে ধীরে কি সমষ্ণ বোঝায় না?
ধীরে ধীরে যদি কোনো কিছুর আয়তন বাড়াই কমাই, ওটা হচ্ছে সমষ্ণ প্রসেস। ভাইয়া, 1 নম্বরে কি সব ডেটা দেওয়া আছে? জানি না তো ভাইয়া, চেক করতে হবে, পড়ার সময় এটা ধরা পড়ে। এটিএম চাপ 40°C তাপ পাচ্ছে। 1 নম্বরে ব্যর্থ হয়ে আমি 2 নম্বর হ্যাঁ। করছি। হ্যাঁ মানে এটা আসলে আমি ইচ্ছা করে দিই নাই, এই জন্য যে কোশ্চেনটা দেওয়ার পর আমি বলছি যে আমি আসলে এটা কিছু বলবো না। এখন বলে দিচ্ছি, সিলিন্ডারটা যখন বিস্ফোরিত হয়ে যাবে তখন ভাই গ্যাসটা এখানে আসলে 1 atm প্রেসারে এক চলে চাপ যাবে। হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে। মানে ভাই P2 এর মান 1 atm হয়ে যাবে, এটাই তো? 1 atm হয়ে যাবে, হ্যাঁ।
করছি তো, এখন আপনি একটু করে দিন। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো এটার সাথে মিলাই দেখো। ঠিক আছে কি? একটি সিলিন্ডারে 50 atm চাপ ও 40°C তাপমাত্রায় কিছু আদর্শ গ্যাস সংরক্ষণ করা আছে। সিলিন্ডারটি যদি হঠাৎ বিস্ফোরিত হয়, এই যে যে হঠাৎ 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 যা হবে, বিস্ফোরণ টিস্ফোরণ যা কিছু আছে, সব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ধীরে ধীরে যা কিছু করা হবে সব হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো এটা জেনারেলি বলবে না সিলিন্ডারটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিস্ফোরিত হয়েছে, এরকম বলা হবে যে হঠাৎ বিস্ফোরিত হয়েছে। বা যদি হঠাৎ বিস্ফোরিত নাও বলে, তাও তো আসলে বুঝতে হবে বিস্ফোরণ তো হঠাৎই হয়। সিলিন্ডারটি বিস্ফোরিত হলে গ্যাসের তাপমাত্রা কত হবে? ইনিশিয়ালি প্রেসার ছিল 50 atm, টেম্পারেচার ছিল 40°C। তো T1 হচ্ছে 50 atm, টেম্পারেচার ছিল হচ্ছে 40°C। এটা হচ্ছে 313। তারপরে T2 টা হচ্ছে যে এখানে যেহেতু বিস্ফোরিত হয়েছে, এইসব ক্ষেত্রে ওই যে আমরা হচ্ছে কোন চ্যাপ্টারে যেন করছিলাম, হ্যাঁ ওই যে ইয়াতে চ্যাপ্টার 10, প্রিভিয়াস চ্যাপ্টারটাতে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ওই চ্যাপ্টারে আমরা যে বুদবুদ পানির নিচ থেকে উপরে উঠছে, এটাকে কি ধরতাম? নিচে একটা প্রেসারে থাকে, উপরে যখন আসে তখন হচ্ছে ওইটার প্রেসার হচ্ছে 1 atm হয়ে যায়। তারপরে ধর একটা বেলুন ফেটে গেল, বেলুন ফেটে যাওয়ার পরে ওই বেলুনের ভিতরে যে গ্যাস থাকে তারা আসলে বায়ুমণ্ডলীয় গ্যাসের সমান হয়ে যায় তাদের প্রেসার। তো এইসব ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে বিস্ফোরণ হইলে যদি অন্য কিছু বলা না থাকে তাহলে ধরে নিব বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায় প্রেসারটা। তো P2টা হচ্ছে 1 atm। আমাদের টেম্পারেচার বের করতে বলা হয়েছে T2 equal to what? So TP to the power 1 minus gamma by gamma 1 TP to the power 1 minus gamma by gamma 2 T1 হচ্ছে 313, T1 হচ্ছে 50, পাওয়ার হচ্ছে মাইনাস 0.67 by 1.67 equal to T2 হচ্ছে বের করব, T2 হচ্ছে 1, 1 এর পর যাই দিয়ে এটা তো 1ই থাকে,
যাই হোক এটা না লিখি। টি2টা কত হয়? 65.15 কেলভিন। 64.15 কেলভিন। অবশ্যই এটা তোমার উচিত হবে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দেওয়া। -207.85 ডিগ্রি সেলসিয়াস অনেক ঠান্ডা হয়ে যায়, যদিও এত বেশি ঠান্ডা হয় না আসলে, ডেটাগুলো আর কি ওই হিসাব করে দেওয়া উচিত ছিল। স্টিল এটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়, মোটামুটি -50 ডিগ্রি সেলসিয়াস, মানে 50 এটিএম একটা সিলিন্ডারে 50 এটিএম এ যদি গ্যাস রক্ষিত থাকে, ওটা যদি হঠাৎ বিস্ফোরণ হয় ওই গ্যাসের তাপমাত্রা অনেক কমে যাবে। ঠিক আছে, এখন এইটা যে জিনিসটা আসলে এই চ্যাপ্টারের টপিক না, তারপরও যেহেতু সামনে চলে আসলো তাও একটু বলি। বলতো টেম্পারেচার যে এত কমছে এটা কি তরলে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটাকে বলতে পারো কিনা? না ভাইয়া, মনে তো হয় না। ওই এটা তো হইতেই পারে, ধরো এটা যদি -250 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে কি হতো না? কার্বন ডাই অক্সাইডের ইয়া কত? হিমাই তো কার্বন ডাই অক্সাইডের মতো অবস্থা হবে নাকি? মানে ধরো কার্বন ডাই অক্সাইড, আমি ভ্যালুটা আমার এক্স্যাক্টলি মনে নাই, কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন, নাইট্রোজেন, ওরা হচ্ছে গ্যাস থেকে তরলে আসে মোটামুটি 100 -140, 50, 60 এরকম। হাইড্রোজেন, হিলিয়াম ওদেরটা আরো বেশি, মানে আরো কম আর কি, আরো কম তাপমাত্রায় তারা তরলে পরিণত হয়। এখন -207.85 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আসলে অনেক কম তাপমাত্রা। এর চাইতে বেশি তাপমাত্রাতেও গ্যাস তরলে পরিণত হয়ে যায়। এখন এই তাপমাত্রাতে কি গ্যাস তরলে পরিণত হবে কিনা? এটা পরিবেশে উন্মুক্ত হয়ে যাচ্ছে না, ইনস্ট্যান্টলি তো পরিবেশের সাথে তাপমাত্রাটা। আচ্ছা, মানে এই যে গ্যাসটা যে তরলে পরিণত হবে কিনা, এটা কি কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিনা, নাকি তাপমাত্রা কমাইতে কমাইতে একসময় এটা তরলে পরিণত হয়ে যায়? ও ভাই, আয়তন তো ইনফিনিটি, আয়তনটা তো ফিক্স হওয়া লাগবে। আচ্ছা, আর কি কারো কোনো মতামত আছে কিনা এই ক্ষেত্রে? আচ্ছা, যদিও এটা এই চ্যাপ্টারের জিনিস না, যেহেতু আসলো তারপর একটু বলে দেই। এটা হচ্ছে এই যে কোন একটা গ্যাস কি তরলে পরিণত হবে কিনা, এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে সন্ধি তাপমাত্রা, আর একটা হচ্ছে সন্ধি চাপ। নামটা শুনেই বুঝতে পারতেছো এর মধ্যে কিছু একটা আছে। তো সন্ধি তাপমাত্রাটা পরে বলি, আগে সন্ধি চাপটা বলি। সন্ধি চাপ হচ্ছে সর্বনিম্ন যে চাপে গ্যাসের তাপমাত্রা কমালে, মানে সর্বনিম্ন যেই চাপটা মেনটেন করে গ্যাসের তাপমাত্রা কমালে গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব, ওটাই হচ্ছে সন্ধি চাপ। তার মানে এমন একটা প্রেসার আছে যেই প্রেসারটা মেনটেন করে এরপরে তোমার টেম্পারেচার কমাইতে হবে। টেম্পারেচার শুধু কমাইলেই হবে না, তুমি যদি সন্ধি চাপের নিচে থাকো, মানে প্রেসার অনেক কম, তাপমাত্রা শুধু কমাইতে আছো, লাভ নাই। তোমার এট এ টাইম প্রেসারটাকেও মেনটেন করতে হবে, ওই সন্ধি চাপের বেশি প্রেসার দিতে হবে বা সন্ধি চাপের সমান প্রেসার দিতে হবে, এরপরে তাপমাত্রা কমাইতে হবে। তাহলেই কেবল তুমি গ্যাসটাকে তরলে পরিণত করতে পারবে। কারণ এখানে অনেক অনেক ফ্যাক্টর আছে। তোমার হচ্ছে গ্যাসটাকে কি করতে হচ্ছে, গ্যাস তো আসলে ছুটাছুটি করতে হচ্ছে, তাকে তোমার খুবই কাছাকাছি নিয়ে আসতে হবে। তো এখানে এট এ টাইম তোমার প্রেসারটাও মেনটেন করতে হবে অনেক বেশি, সাথে টেম্পারেচারটাও মেনটেন করতে হবে। আবার সন্ধি তাপমাত্রাটা কি? সন্ধি তাপমাত্রা হচ্ছে তোমার হচ্ছে সন্ধি চাপের উপরে যেই তাপমাত্রা প্রয়োগ করলে, মানে অ্যাটলিস্ট যতটুকু তাপমাত্রা তুমি যদি নিয়ে যাও, ডেফিনিশনটা আমি বুঝাইতে পারতেছি কিনা, তাহলে মানে যেই তাপমাত্রাতে গ্যাস তরলে পরিণত হবে ওইটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। তো শুধু তুমি চাপ দিতেছো, তুমি তো ধরো পড়লা, প্রেসার পড়ে গেলা, এরপরে শিখছো যে প্রেসার বাড়লে, ভাইয়া বলছে প্রেসার বাড়লে এরা কাছাকাছি আসে,
তুমি ইচ্ছা মতো প্রেসার বাড়াইতেছো, 400 500 এটিএম নিয়ে গেছো, 1000 এটিএম নিয়ে গেছো, কিন্তু কাজ হবে না। তুমি যদি কক্ষ তাপমাত্রায় বসে এরকম প্রেসার বাড়াইতে থাকো, লাভ নাই। প্রেসারটা বাড়াইছো, তোমার অবশ্যই সন্ধি তাপমাত্রার নিচে আসতে হবে। সন্ধি তাপমাত্রার নিচে এসে এরপরে তুমি প্রেসার বাড়াইতে 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 যখন সন্ধি চাপে চলে যাবে তখনই এটা তরলে পরিণত হওয়া শুরু করে যাবে। বুঝতে পেরেছি না জিনিসটা একটু? এটার ইংরেজিটা কি জানো? এটা কি ক্রিটিক্যাল কিনা? ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল টেম্পারেচার অফ CO2। এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড স্টেট which has properties of both liquid and gas। 31 ডিগ্রি সেলসিয়াস, তো অনেক কম হয়ে গেল, মানে অনেক বেশি হয়ে গেল আর কি। কার্বন ডাইঅক্সাইড না দেখে নাইট্রোজেনটা দেখি। হ্যাঁ এই যে এটা হচ্ছে -146 ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেনেরটা। নাইট্রোজেনের সন্ধি তাপমাত্রা হচ্ছে -146 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি -140 ডিগ্রি সেলসিয়াসে বসে থাকো, সারা জীবন তাকে চাপ প্রয়োগ করলেও সে তরলে পরিণত হবে না। তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারের সমান অথবা নিচে যেতে হবে, এরপরে চাপ দিতে হবে। এরপরে ক্রিটিক্যাল প্রেসার, এটা কত দেখি। তো দেখো ক্রিটিক্যাল টেম্পারেচার যে -143.99 ডিগ্রি সেলসিয়াস, ক্রিটিক্যাল প্রেসারটা হচ্ছে 33.5 ATM। 33.5 ATM, তুমি যদি 33 ATM এ বসেও টেম্পারেচার -273 কেলভিনে নিয়ে যাও, তাও এটা তরলে পরিণত হবে না। ঠিক আছে, তো একটা গ্যাস যেটা কি তরলে পরিণত হবে কিনা সেটা ডিপেন্ড করে এই যে এই দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার আর একটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। এই সব জিনিসই তোমাদের কেমিস্ট্রির টপিক, আর সেটা ফিজিক্সের টপিক। তো যাই হোক, আমরা ম্যাথটা সলভ করি। তো এই যে টেম্পারেচার হচ্ছে এততে পরিণত হয়ে যাবে। এরপর আমরা 2 নাম্বারটা করতে 5 লিটার আয়তনের সিলিন্ডারে কক্ষ তাপমাত্রায় রক্ষিত কিছু গ্যাসের আয়তন। আচ্ছা, 5 লিটার আর কক্ষ তাপমাত্রা। প্রথমত V1 হচ্ছে 5 লিটার, আর T1 হচ্ছে 298 কেলভিন। 298 কেলভিন। এটাকে প্রথমে ধীরে ধীরে, মানে সমষ্ণ প্রক্রিয়াতে তার আয়তন হচ্ছে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে আয়তন 3 গুণ করা হয়েছে। তো V2 কত হবে? V2 হবে হচ্ছে 15 লিটার। এবং একটা হয়েছে এরপরে, তাহলে এই T2 টা কত হবে? যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, T2 আসলে 298 কেলভিন, আইসোথার্মাল। তো এইখানে কিছুটা কাজ হয়েছে। ঠিক আছে, কাজের ভ্যালুটা পরে বের করতেছি না, এখনই বের করে ফেলি। তাহলে DW কত? DW হচ্ছে nRT ln V2 বাই V1। n হচ্ছে 1 মোল, R হচ্ছে 8.314, T হচ্ছে 298 ln V2 হচ্ছে 15.5। তাহলে এটা 3 হবে। কত আসছে রেজাল্ট? সাতাশশো 21.89। 2721.89 জুল। এটা হচ্ছে প্রথম প্রক্রিয়াতে কৃত কাজ। আমাদেরকে এই কৃত কাজটা বের করতে বলা হয়েছে, আবার হচ্ছে কি বলে চূড়ান্ত যে তাপমাত্রা সেটাও বের করতে বলা হয়েছে। আচ্ছা ধীরে ভাইয়া, ধীরে দ্বিগুণ বৃদ্ধি করালো। হ্যাঁ বলো। ভাইয়া V2 আপনার 15 কেন দিলেন? এই জানতাম কেউ নাকি এটা ভুলটা করবে,
তো কিছু গ্যাসের আয়তন প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ বৃদ্ধি করা হলো, মানে তুমি আয়তন বৃদ্ধি করছো, কত বৃদ্ধি করছো? ইনিশিয়াল আয়তনের দ্বিগুণ বৃদ্ধি করছো। ইনিশিয়াল আয়তন ছিল 5, এটা দ্বিগুণ বৃদ্ধি করছো, মানে 10 বৃদ্ধি করছি, টোটাল হয়ে যাবে 15। ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে। তুমি কি 10 লিখছো? জি ভাই, আমি 10 দিয়ে করছি। এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে, এগুলো তো জেনারেলি বোর্ডে এরকম ফালতু জিনিস থাকে না, অ্যাডমিশনে এসব ফালতু জিনিস অনেক থাকে। তো তোমার ম্যাথ প্র্যাকটিস করতে করতে এগুলো অভ্যাস হয়ে যাবে। তো যখনই তুমি দেখবে যে আয়তন বাড়াচ্ছে, তখন সবার আগে তোমার চোখ পড়বে এই যে দ্বিগুণ যে বাড়াচ্ছি, এই যে আয়তন যে বাড়াচ্ছি, দ্বিগুণ কি বৃদ্ধি করতেছি না দ্বিগুণ করতেছি, এই জিনিসের উপর তোমার চোখ আস্তে আস্তে চলে যাবে আর কি। তো যাই হোক, ভাই আপনার কাছে মনে হয় আমি এই জিনিসটা আমার 3 বার ভুল করেছি, অনলাইন অফলাইন এই দিয়ে তো এগুলো আসলে, হ্যাঁ, ভুল এগুলো করতে করতে ঠিক হয়ে গেছে। আসলে ওই যে যেটা বললাম, ভুল করতে করতে এটা ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আয়তন হচ্ছে হঠাৎ অর্ধেকে নিয়ে আসছি। সো V3 হচ্ছে 1 লিটারে নিয়ে আসছি। টেম্পারেচার বের করতে বলছে, T3 টা বের করতে বলা হয়েছে। তাহলে সুতরাং T আর V, সো TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু TV টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা 2 2 3 3 বের করতে বলা হয়েছে T3। সুতরাং T3 হচ্ছে T2, কি করতেছি, কি করলাম এটা, T2 ইন্টু V2 বাই V3 পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। T2 হচ্ছে 298 গুণ V2 হচ্ছে, ঠিক লিখেছি, হ্যাঁ ঠিক লিখেছি, V2 হচ্ছে 15, V3 হচ্ছে 1, পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, গামার ভ্যালু ছিল 1.67 মনে হয়। হ্যাঁ, তো গামা মাইনাস 1 হচ্ছে 0.67, কত আসলে কত? 1828.93। 1828.93। 19 কেলভিন, অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করে দেওয়া উচিত। তো এইটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করার কি দরকার, পরে তো আবার সে কেলভিন দিয়ে আমার ক্যালকুলেশন করা লাগবে। মানে এটা হচ্ছে ওই যে যেটা বলছি যে তোমার ডিগ্রি সেলসিয়াসটা টেম্পারেচার কত হচ্ছে, কেলভিনটা তো হচ্ছে আমাদের সাইন্টিফিক, মানে আমরা জানি, কিন্তু একজন আমজনতা তো কেলভিন বললে কিছু বুঝবে না। ও সে যদি জানতে চায় যে চূড়ান্ত তাপমাত্রা কত হলো, ধরো তোমার হচ্ছে সিএনজি ড্রাইভার, সিএনজির ইয়াতে সিলিন্ডারে গ্যাসটা করতেছে, তো সে যদি বলে চূড়ান্ত তাপমাত্রা কত হয়েছে আমার সিলিন্ডার বিস্ফোরণের পরে, তুমি যদি বলো 1828 বা এরকম যদি করো, তাহলে তো সে বুঝবে না। কেলভিনে বললে তো সে বুঝবে না, তাকে ডিগ্রি সেলসিয়াসে বললে সে বুঝবে। এই লজিকে তোমার ডিগ্রি সেলসিয়াসে বলে দেওয়া উচিত আর কি, না বললে কিচ্ছু হবে না, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, তুমি এটা বললো না। তো এখন হচ্ছে কাজের ভ্যালু বের করব। সুতরাং কাজ হচ্ছে কি হবে, এন আর T1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1। এন হচ্ছে 1, 8.314, T1 হচ্ছে আগেরটা, সরি T1 তো এখানে লেখা যাবে না, আমাদের লিখতে হচ্ছে T2 আর T3। T2 হচ্ছে মাইনাস T3 হচ্ছে 1828.93 ডিভাইডেড বাই 0.67, কত হয়? মাইনাস 18,997। 18,997.24 জুল।
তো দেখো যে ভালো মতো খেয়াল করো, সিস্টেমের উপর মোট কৃত কাজ। এইভাবে লেখা ঠিক হবে না। আমাদেরকে যদিও বের করতে বলছে সিস্টেমের উপর মোট কৃত কাজ, আমরা আগে সিস্টেম কর্তৃক মোট কৃত কাজটাই বের করবো। সেটা কত হবে? প্রথমটা ছিল হচ্ছে 2721, 2721.89 মাইনাস 18,997.24, যত হবে তত জুল। কত আসে মাইনাস? 16,275.35। 275.35 জুল। এরপরে হচ্ছে লিখবো সুতরাং সিস্টেমের উপর মোট কৃত কাজ ইকুয়াল টু এইটাই হলো 275.35। বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। এটাই হচ্ছে অ্যান্সার, মোট কৃত কাজ। আর চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে অফিসিয়ালি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র শেষ করে ফেললাম। এরপর আমাদের বাকি আছে কি কি? বাকি আছে আসলে অনেক কিছু। কি কি বাকি আছে আমরা একটু এখানে লিখছি। আমাদের বাকি আছে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। যা বাকি আছে সবই দ্বিতীয় সূত্রের মধ্যেই। দ্বিতীয় সূত্র এটা একটু বুঝবো। এরপর হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট তাপ ইঞ্জিন, এটা কিভাবে কাজ করে সেটা দেখবো। তারপরে কার্ন ইঞ্জিন, কার্ন ইঞ্জিন এবং কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা, এইটা থেকে কোশ্চেন আসবে বোর্ড পরীক্ষাতে এবং অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টার থেকে সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিক একটা আমরা পড়ে ফেলছি, আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কার্ন ইঞ্জিনটা। তো কার্ন ইঞ্জিন এবং কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা, তারপর হচ্ছে রেফ্রিজারেটর কিভাবে কাজ করে এবং রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি, মানে কার্য সম্পাদন সহজ মানে একটা জিনিস আছে, এই জিনিসটা করতে হবে। রেফ্রিজারেটর। তারপর হচ্ছে এনট্রপি পড়তে হবে। এনট্রপির পরিবর্তন, এখানে অনেক ম্যাথ আছে। এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ঠিক আছে, শূন্যতম সূত্র। তো আমরা সবচেয়ে জটিল জিনিসগুলো পড়ে ফেলছি, বাকি যা আছে এগুলো আসলে মোটামুটি এনট্রপিটা ছাড়া মোটামুটি সব হচ্ছে বাচ্চাদের জিনিস। তো এখানে যে ম্যাথ গুলো আছে সবই আসলে অনেক সহজ, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট দিনই আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা শুরু করবো, এবং নেক্সট দিন হচ্ছে আমরা যা পড়বো এটা থেকে তোমার বোর্ড এক্সামে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অ্যাডমিশন টেস্টেও। কার্নো ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, তো ওইখানে গিয়ে ওই কার্নো ইঞ্জিনের বিভিন্ন জিনিস পড়লে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই জিনিসটা আরো প্র্যাকটিস হয়ে যাবে। এখানে যদি আমাদের মাহিম বা হচ্ছে অন্য কারো যদি কোনো প্রবলেম থাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, এগুলো হচ্ছে এই ম্যাথ গুলো আমরা আবার কার্নো ইঞ্জিন কার্নো চক্রে গিয়ে প্র্যাকটিস করবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা একটু কি রাখবো, নেক্সট কবে পড়বো ওই দিন হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রটা শুরু করবো। তাহলে অ্যাসাইনমেন্টটা আমি এখন সাবমিট করে দিচ্ছি, জাস্ট ডিটেইল অংশ সবাই করে দিও, আমি দেখে তোমাদেরকে ওইখানে আমি লিখে দিব আর কি, আমি এটা অনুধাবনমূলক কোশ্চেন স্পেশালি। ঠিক আছে, আর নেক্সট কবে পড়বো? মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবারে 2:30 বাজে। আর এই আজকে যা যা পড়লাম এর উপর আসলে আজকে কেমন আসলে আগের জিনিসগুলাই রিভিশন দিত, তো নতুন কোনো হোমওয়ার্ক দিচ্ছি না তোমাদের। পরের দিন যা পড়বো ওইটার উপর হয়তো কোনো একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো আপাতত তোমাদের কাজ হচ্ছে আজকে কালকে তোমরা হচ্ছে বইটা রিডিং করবে, আর কোনো কাজ নেই। ম্যাথ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ম্যাথ তোমরা হোপফুলি
ম্যাথটা তোমাদেরকে আমি প্র্যাকটিস করে দিব, বইটা তার আমি পড়াই দিতে পারবো না, বইটা তোমাদের পড়তে হবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যা কিছু আছে সবকিছু আবার যদি আগে পড়ে থাকো ফাইন, এখন আবার কয়েকবার পড়ো, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি, মঙ্গলবার দেখা হচ্ছে। আর আজকে হচ্ছে সবকিছু নোট রেকর্ডিং সব হচ্ছে দিয়ে দিব, আমি রাতে দিব, এখন হচ্ছে আপলোড করতে অনেক টাইম লাগবে। নোটটা এখন দিচ্ছি, রেকর্ডিংটা রাতে দিব। ওকে ভাই, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আসসালামু আলাইকুম।